নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বরাবরই আপনাদের বলি, বাংলার ভোট পাকিস্তান এবং বাংলাদেশের ওপরে অনেকটা নির্ভর করে। কারণ বাংলাদেশে হিন্দু সম্প্রদায় তারা কতটা নিশ্চিন্ত এবং কোনো আক্রমণের হাত থেকে তাদের বাঁচানোর কোনো রকম প্ল্যান আছে কিনা, বা আদৌ সেরকম কোনো কাজ করছে কিনা কেউ, সে নিয়ে কিন্তু নিরবিচ্ছিন্ন তদন্ত চলে এবং নজরদারিও চলে। আমি বরাবর বলেছি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতিতে বাংলার ভোটের ওপরেতে একটা বড় ছাপ ফেলবে। আমি যেগুলো বলেছিলাম সেগুলো এবার আমাদের কাগজে আস্তে আস্তে বেরোচ্ছে। আজকে একটা খবর বেরিয়েছে, আমি সেই খবরটা আপনাদের দেখাই। খবরটা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি উত্তরসূরি, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা খবরটা যেটা বেরিয়েছে সেটা হচ্ছে, পাক তীর মমতার, ঢুকে মারতে চান অভিষেক। পাক তীর মমতার, ঢুকে মারতে চান অভিষেক। মানে বাংলাদেশে ঢুকে মারার কথা উনি বলছেন। রাজ্যে বিধানসভা ভোটে এবার পাকিস্তানও। এদেশের ভোট যুদ্ধে বিরল নয়, তবে একাধিক রাজ্যের মতো পশ্চিমবঙ্গের ভোটেও প্রতিপক্ষ হিসেবে প্রথমবার পাকিস্তানকে সামনে রেখে পারস্পরিক তরজা শুরু হলো দুই প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। পাকিস্তান সম্পর্কে কঠোর মনোভাব নিতে কে এগিয়ে সোমবার নির্বাচনের প্রচারে তারই প্রমাণ দিল দুপক্ষ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের একটি হুমকির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের নীরবতার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও এক পা এগিয়ে পাক মন্ত্রীকে ঘরে ঢুকে মেরে আসতে চান বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের বিরুদ্ধে ভারত নতুন ধরনের পরিকল্পনা করছে বলে দাবি করেছে সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারত ফের সাজানো হামলা ছক করছে, তাতে ভারতীয়দের পাশাপাশি ভারতের জেলে বন্দি পাকিস্তানিদের ব্যবহার করা হতে পারে। এই মিথ্যে এবং সাজানো অভিযানের প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন খাজা আসিফ, কলকাতাকে টেনেছেন। একই সূত্রে তার দাবি, এরপর কলকাতা পর্যন্ত হামলা চালাবে পাকিস্তান। এই সংবাদই রাজ্যের প্রচারে অস্ত্র করে সোমবার নদিয়ার নাকাশিপাড়ায় ভোটের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কলকাতাকে হুমকি দিলেনও কেন প্রধানমন্ত্রী চুপ? কেন বললেন না উপযুক্ত পদক্ষেপ করব? তার ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, কে বলিয়েছে তাকে দিয়ে? মালদার হরিশ্চন্দ্রপুরের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী দুদিন আগে বলেছেন কলকাতাকে উড়িয়ে দেব। প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আঙুল চুষছেন। মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অমিত শাহ আর মোদি, দুজন আঙুল চুষছেন। যেদিন কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের সরকার হবে, খাজা আসিফকে ঘাড় মে ঘুষকে মারেঙ্গে। আমি বলেছিলাম যে বাংলাদেশ এবং পাকিস্তান এই ভারতীয় অস্মিতা, বাঙালির অস্মিতা, এটাকে কিন্তু ক্যাশ করার জন্য দুপক্ষই কিন্তু উঠে পড়ে লাগবে। দেখুন, ভোটের মাঠে সেটা কিন্তু শুরু হয়ে গেল 15 দিন আগে। 23 তারিখ প্রথম দফার ভোট এবং 29 তারিখ দ্বিতীয় দফার ভোট। 23 তারিখ হচ্ছে পুরো উত্তরবঙ্গ এবং 29 তারিখ হচ্ছে পুরো দক্ষিণবঙ্গ। 4 তারিখে ফল ঘোষণা। এখন দুপক্ষ কেউ কারো জমি ছাড়বে না। সামনে পাওয়া গেছে একটা পাকিস্তান মডেল, এবং যেখানে কলকাতা জড়িয়ে আছে। এই যে আমি গতকালকে যে
কপিটা করলাম, তারপরে আমি বহু লোকের সঙ্গে কথা বলেছি যে হঠাৎ ওইখানে এই সমস্ত গাড়ি ফাড়ি কেন, সাঁজোয়া গাড়ি ফাড়ি কেন। তা কথাবার্তা বলে মোটামুটি তিনটে সম্ভাবনার কথা বোঝা গেল। এক হচ্ছে বিজেপি যদি জেতে, মানে ভোটের কথা বলছে, কি হবে কেউ বলতে পারে না, কারণ আমাদের দেশে ভোট সম্পর্কে যে যা বলে সব তার উল্টো হয়। যদি বিজেপি জেতে তাহলে এই যে প্রায় 90 লক্ষ বাদ গেছে ভোটার লিস্ট থেকে, আশঙ্কা করা হচ্ছে এই 90 লক্ষ হচ্ছে বাংলাদেশি যারা পরিচয়পত্র দেখাতে পারেনি, এদেরকে সব বিতরণ করবে। এই যে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ করা হয়েছে 90 লক্ষকে দিয়ে, এই ডেমোগ্রাফিকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হবে। আর যদি হারে, সেক্ষেত্রে ওই যে আমি বলেছিলাম দিনাজপুর থেকে আরম্ভ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সমস্ত এলাকাটা একেবারে আপনার কেন্দ্র সরকারের আন্ডারে চলে যাবে। আমি কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণ করে দেখুন, আমি বলেছিলাম সেটা হবে। আর তৃতীয় একটা আশঙ্কার জায়গা থেকে একটা তৈরি হয়ে রাখার হলো, যদি পাকিস্তান কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে চায় তাহলে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে ঢাকা সহ কুমিল্লা দিয়ে ঢুকে ওদিকে আপনার, এটা তো দিয়েছে শুধু মানে আপনার উত্তরবঙ্গের দিকে, উত্তরবঙ্গ আসামের দিকে ছবিটা দিয়েছে, বিহারের কিষানগঞ্জের দিকে ছবিটা তো দেয়নি, ওখানেও কিন্তু পড়ে রয়েছে এরকম প্রচুর। তো বিহারে তো এখন ইলেকশন নেই, তাহলে ওখানে কেন গাড়ি গেছে? এখানে নয় ইলেকশন আছে, আসামে ইলেকশন রয়েছে, আমাদের এতে ইলেকশন, পশ্চিমবঙ্গে ইলেকশন রয়েছে, ইলেকশনে গন্ডগোল হতে পারে ধরে নিলাম, তাও সন্ত্রাসবাদী দমন করার মতো এরকম গাড়ি এই প্রথমবার ব্যবহার করা হচ্ছে, যখন বলা হচ্ছে এটা নাম দেওয়া হচ্ছে কেন, ইলেকশনে গুন্ডামি প্রিভেন্ট করার জন্য। এর আগেও অনেক ইলেকশন হয়েছে, কখনো হয়নি। তো তিনটে সম্ভাবনার কথা আমি আপনাদেরকে বললাম বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতেন তাহলে এটা কেন্দ্র সরকারের আন্ডারে চলে যাবে, আর ওই ওই অঞ্চলটা পুরোটা। আর যদি বিজেপি সরকার জেতে তাহলে মোট যে 93 লক্ষ যে আপনার উদ্বাস্তু হিসেবে দেখা যাচ্ছে, যারা পরিচয়পত্র দেখাতে পারছে না এবং স্থায়ী বাসস্থান, তারা স্থায়ী বাসিন্দা তা প্রমাণ করতে পারছে না, তাদেরকে সব ফিরিয়ে দেওয়া হবে। আর যদি এই দুটোর বাইরে একটা আছে, যদি পাকিস্তান যদি কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন করতে চায় তাহলে পরে সেটার সদুত্তর দেওয়া। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক আমি জানি না, সময় একে বলে দেবে যে কে ঠিক কে ভুল, মানে কার আশঙ্কা ঠিক কার আশঙ্কা ভুল। এবং সত্যি সত্যি ওই গাড়িগুলো, কমব্যাট ফোর্সের গাড়িগুলো সত্যি সত্যি এই মানে ওখানে পাঠানো হয়েছিল কি উদ্দেশ্যে? এই গাড়িগুলো হচ্ছে আমেরিকান যে হামভি রয়েছে না, আমেরিকান হামভির মতো পুরো মজবুত, একেবারে নানান রকম অস্ত্র ফস্ত্র একদম ঠাসা পুরো। এগুলো হচ্ছে কি বন বাঁধার ডিঙে, কাশ্মীরে ছিল, বন বাঁধার ডিঙে হুড় করে ভেঙে সব বেরিয়ে যাবে। সামনের দিকে কাঁটা দেওয়া আছে, কাটতে কাটতে যায়, গাছপালা কাটতে কাটতে যায়। তো টাটা কোম্পানি এই গাড়িগুলো তৈরি করে, সব কটা বুলেট প্রুফ, গ্রেনেড মারলেও কিছু হবে না, ছোটখাটো মিসাইল মারলেও কিছু হবে না, বড় মিসাইল মারলে সেটা আলাদা কথা। তো এগুলো কেন রাখা হচ্ছে এই যে মানে এই অবস্থার মধ্যে, সেটা একটা কিন্তু বড় প্রশ্ন, যেটার উত্তর পাওয়া যাবে
খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। ওই তিনটে কারণের একটা কারণ হলেও হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।